মিউট হইলো, আর কেউ কথা বলার সুযোগ নাই। আমরা গতকালে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলাম, হ্রদের বিষয়ে। আমি বিগত ক্লাসগুলোতে বোর্ডে 2 দিন ক্লাস করছি হ্রদের বিষয়ে। আহ, করতে গিয়ে কিতাবের এবারত, যেটা শীটের এবারত, তবে ভালোভাবে মানে দর্শ সম্ভব হয় না আর কি। তো এই জন্য এবার একটু ব্যতিক্রম করছি। গতকাল এবারটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। আজকে আমরা সরাসরি বোর্ডে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি আজকে বাকিটা সম্পূর্ণ হয়ে যাবে, আশা করা যায়। আচ্ছা, আল্লাহুল মুস্তাআন। আচ্ছা, হ্রদের বিষয়টা যেটা বললাম, হ্রদ হলো মূলত জাবিল ফুরুজদেরকে সম্পত্তি দেওয়ার পরে কিছু সম্পত্তি বাকি। রফিকুল ইসলাম, আপনি স্ক্রিন শেয়ার করছেন কেন? ডিস্টার্ব করলে কেমন হয়? কেউ বোর্ডে কোথা কোথা হাত দিবেন না। গতকাল যেটা বললাম হ্রদের বিষয়ে, হ্রদ হলো মূলত সম্পত্তি পুনরায় বন্টন করা। কাদেরকে? যারা জবিল ফুরুজ আছে মাসালায় তাদেরকে। কেন? সম্পত্তি একবার তাদেরকে দেওয়া হয়, দেওয়ার পরে আরো সম্পত্তি বাকি থাকে, ওই সম্পত্তি নেওয়ার মতো কেউ থাকে না। তখন নিয়ম অনুযায়ী তাদেরকে তাদের অংশ অনুপাতে আবার দেওয়া হয়। এ, কেন দেওয়া হয়? আর নেয়ার মতো লোক নাই, আসাবার কেউ থাকে না, এই কারণে। আসাবার কেউ থাকলে আর রদ হওয়ার সুযোগ নেই। আচ্ছা, তো এই হ্রদের মাসালা 4টি। হ্রদ 4 প্রকার। প্রথম 2 প্রকারে স্বামী অথবা স্ত্রীর কেউ থাকবে না। স্বামী অথবা স্ত্রীর কেউ থাকবে না। তো প্রথম প্রকারে আমরা আসি। প্রথম প্রকারে স্বামী বা স্ত্রীর কেউ থাকবে না। বাকি ওয়ারিসগণ একাধিক, বাকি ওয়ারিসগণ এক জিন্স বা এক শ্রেণী হবে। বাকি ওয়ারিসগণ এক জিন্স অথবা এক শ্রেণীর হবে। তো এখানে জাবিল ফুরুজ মোট 12 শ্রেণী, 12 জিন্স। 12 জিন্সের মধ্যে স্বামী এবং স্ত্রী বাদ যাবে, আর থাকে 10 জিন্স, 10 শ্রেণী। এর মধ্যে পিতা এবং দাদাও বাদ যাবে। কারণ পিতা এবং দাদা বাদ যাওয়ার কারণ হলো, পিতা এবং দাদা দুই হালতে তারা আসাবা হন। আর তৃতীয় আরেকটি হালত আছে, ওই হালতে পুত্র বা পুত্র আসাবা হন। আমাদের কথা ছিল যে মাসালায় আসাবার কেউ থাকবে, ওই মাসালায় রদ হবে না। যেহেতু পিতা এবং দাদার একটি হালতের মধ্যে পুত্র বা পুত্র বিদ্যমান থাকে, পুত্র পুত্র আসাবা হয়, এই কারণে ওই মাসালায় রদ হবে না। সর্বোপরি পিতা এবং দাদা যে মাসালায় থাকে, ওই মাসালায় রদ হয় না। এই জন্য জবিল ফুরুজদের থেকে পিতা এবং দাদাও মাইনাস হয়ে গেল, বাদ হয়ে গেল। আর থাকে 2 শ্রেণী, 8 শ্রেণী। কারা কারা? তারা হলো বিন বিনতুল ইবনে, লেখা দেখা যায় কিনা আমাকে বলবেন। বিনতুল ইবনে আল উক, আল উক তো শাকিকা। হ্যাঁ, উক্ত শাকিকা, আল উক্তুল ইয়াব, উক্তুল ইয়াব, আল উক্তু লিউম। মানে 3 প্রকারের বোন সবাই আছে। আর এর রয়েছে আল আকুলি আব, আকুলি এরপরে আল মা, আল জাদ্দা। এই 8 শ্রেণী দেখেন, 1 2 3 4 5 6 7 8। এই 8 শ্রেণী। এ, আর বাকি আছে 4 শ্রেণী। 4 শ্রেণী রদের মাসালায় থাকবে না, যদিও থাকে স্বামী স্ত্রী, তাদেরকে দেওয়া হয় না। আচ্ছা,
তাহলে 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণী থাকবে। ওকে, ঠিক আছে কিনা? 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণী থাকবে। যদি থাকে তখন কি করতে হবে? তাদের মাথা গুনে আমরা মাসালা করব। প্রথমত আমরা শিওর হইব যে এগুলা রদ কিনা, এটা রদ কিনা। তো এটা শিওর হওয়ার জন্য প্রথমে আমরা মাসালা করব নিয়ম মোতাবেক, যেটা আমরা মাসালাকে বলছিলাম। ওই মাসালা করার পর যখন বুঝবো যে রদ হচ্ছে, তখন ওই মাসালার হিসাব বাদ, তখন রদ দিয়ে কাজ শুরু করতে হবে, শেষ করতে হবে। আচ্ছা, তো এই কোনো মাসালা এমন থাকে, এই 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণী থাকবে, তখন কি করতে হবে? তাদের সংখ্যা অনুপাতে মাসালা করতে হবে। তারা যে কয়জন, তো ওই সংখ্যা দিয়ে মাসালা হবে। মনে করেন কন্যা আছে, মনে করেন 5 জন, কন্যা 5 জন, বিন বিন 5। কেউ কেউ এই ফাঁসে অংশ দিয়ে দেয়, তারা 3 ভাগে 2 ভাগ, 3-এর 2। এটা না দিলে অসুবিধা নাই। তাহলে কন্যা হলো 5 জন, তারা হলো 3 ভাগের 2 ভাগ পায়। যদি কোনো আমরা নিয়ম মোতাবেক মাসালা করি, তো যেহেতু শুধু কন্যা আছে একাধিক, তাহলে 3 ভাগের 2 ভাগ। তো 3 ভাগের 2 ভাগের হর হলো 3, মাসালা হবে 3 দ্বারা। তো যেহেতু 3 দ্বারা মাসালা, কন্যা পাচ্ছে 3 ভাগের 2 ভাগ। 3 কে 3 ভাগ করলে 1 ভাগে 1, 2 ভাগে 2, তাহলে কন্যারা পাইতেছে 2 টাকা। মাসালা হলো 3 টাকা, মানে সমুদয় সম্পত্তি 3 টাকা, কন্যাদেরকে দিলাম 2 টাকা। আরো 1 টাকা আছে, এই 1 টাকা এখানে নেওয়ার মতো কেউ নাই, অন্য কোনো ওয়ারিশও বিদ্যমান নাই। তো যেহেতু এরকম অবস্থা তৈরি হলো, তখন বুঝে নিবেন যে এটাই হ্রদের মাসালা। এখন এই হ্রদের কাজ করতে হবে। কিভাবে করবেন? এখন তারা আছে 5 জন, এখানে লিখুন র দিবেন, র মানে হ্রদের র। তারা 5 জন, 5 দ্বারা মাসালা করবেন, করার পরে 5 জনকে 5 দিয়ে দিবেন, তাহলে অঙ্ক শেষ। প্রথম প্রকার এইভাবে করতে হয়। এখন আপনি বলতে পারেন, একটু আগে বললেন সম্পত্তি 3 টাকা, এখন যে আপনি 5 টাকা করলেন, না, সম্পত্তি বাড়েও নাই কমেও নাই। এখন সম্পত্তি 3 টাকায় ঠিক আছে, তো 3 টাকাকে আমরা 5 ভাগ করলাম। হ্যাঁ, 5 ভাগ করে এদিকে দিলাম। সম্পত্তি মূলত 3 টাকায়, 3 টাকারে 5 ভাগ করলাম আর কি, এটাই অন্য কোনো ইয়া না। সমুদয় সম্পত্তি আমরা মেয়েদেরকে দিয়ে দিলাম। এরপরে আসেন, এখানে পুত্রকন্যা হতে পারে একাধিক, সহোদরা বোন একাধিক হতে পারে, বৈপিত্রীয় বোন একাধিক, বৈমাত্রীয় বোন একাধিক হতে পারে, বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় ভাই, এরা একাধিক হতে পারে, দাদি নানি একাধিক হতে পারে। তবে শুধু মায়ের ক্ষেত্রে ব্যতিক্রম, মা তো আর একাধিক হবেন না, মা একজনই থাকেন। তাহলে মায়ের ক্ষেত্রে শুধু এক দ্বারা মাসালা। হ্যাঁ, যেহেতু মা একাধিক হবে না। আচ্ছা, তাহলে আমরা কি বুঝবো? তাদের সংখ্যা অনুপাতে মাসালা করব। কখন করব? যখন বুঝবো যে এটা হ্রদের মাসালা। হ্রদের মাসালা হওয়ার কারণে আমরা সংখ্যা দিয়ে মাসালা করে ফেলবো। এটা এই যে এখন বললাম এই নিয়মটা, এটা মাসালা বের করার যে 4টি তরিকা বললাম আমরা শুরুতে, সেখানে দ্বিতীয় তরিকা, আর এটা একই হিসাব। এখান থেকে ওখানে নেওয়া হয়েছে, এখান থেকেই ওখানে দ্বিতীয় হালত নেওয়া হয়েছে। তাহলে আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। কেমন? আহ, আমি কি দ্বিতীয় হালত উদাহরণ দিতে হবে? এটা একদম সহজ, কোনো কঠিন না এটা। যে প্রথমে শিওর হইতে হবে আর কি, রদ কিনা। রদ যদি হয়, আচ্ছা আরেকটা অঙ্ক করি। মনে করেন সহদরা বোন, আল উক্তু শাকিকা বলতে পারেন, উক্ত শাকিকে মনে করেন 3 জন আছে, এই 3 আছে। তো হেরা যেহেতু একাধিক আছে, তো সুলুসান পায়। সুলুসান হলো 3 ভাগের 2 ভাগ। তাহলে হর হলো 3, 3 দ্বারা মাসালা করার পরে
এরা পাইতেছে 3/2 মানে 2। 3 রে 3 ভাগ করলে 1/1 হয়, 2/2 হয়। তো এদেরকে যখন আমরা 2 দিব, আরো 1 থাকে, এই 1 নেওয়ার মতো লোক নাই। তো যখন এরকম পরিবেশ তৈরি হয় যে সম্পত্তি আছে, নেওয়ার মতো লোক নাই, হ্যাঁ, তখনই হ্রদের মাসালা আসে। ওই যে হ্রদের শর্ত যেগুলো আছে, 3টা শর্ত। একটা শর্ত হলো ইয়াকে থাকতে পারবে না, আহ আসাবার কেউ থাকবে না, হ্যাঁ, এরপরে সম্পত্তির বাড়তি থাকতে হবে। এভাবে আরেকটা শর্ত আছে। এই 3টে শর্ত যখন বিদ্যমান থাকবে, তখন হ্রদের মাসালা আসে। এখন দেখেন, এখানে বোনদেরকে আমি 2 দিলাম, 3/2 দিলাম, আর হাতে আছে 1। এই 1 নেওয়ার মতো লোক নাই। এখন কি করণীয়? এখন করণীয় হলো তাদের মাথা গুনে মাসালা করব। তারা হলো 3 জন, 3 দ্বারা আমরা কাজ করব, 3 জনকে 3 দিয়ে দিব, তাতে আমাদের অঙ্ক কমপ্লিট। এটাকে বলা হয় মাসালায়ে রাদ্দিয়া। কেমন? আচ্ছা, আশা করা যায় প্রথম প্রকার আমাদের লোক না থাকলে কোষাগার দিব। আচ্ছা, লোক না থাকলে কোষাগার দিব, এটা আমি আলোচনা করছি। 10টি তারতিব আছে, হ্যাঁ, 10টি তারতিব সিরিয়ালে কে কখন পাবে কোষাগার, এটা 10 নং, 10 নং সিরিয়ালে। হ্যাঁ, এ হ্রদ তো খুব কাছের। মনে করেন প্রথমে জবিল ফুরুজ হবে, এরপর আসাবা নাসাবিয়া হবে, হ্যাঁ, এভাবে সিরিয়ালে আসি হ্রদের দিকে আসবে। এরপর জাবিল আরহাম আসবে, আরো মাওলাল মোয়ালাত আছে, মুকরিলাহু আছে, মুসালাহু আছে। 10 নম্বরে যাইয়া বাইতুল মাল হবে আর কি। আচ্ছা, যাক, এটা আপনারা পিছনে দেখছেন। তাহলে প্রথম প্রকার এটা হলো। এবারে আসেন দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকারের মধ্যে একই হিসাব, 8 শ্রেণী, একাধিক শ্রেণী থাকবে। শুধু এতটুকু ব্যবধান, স্বামী বা স্ত্রী কেউ থাকবে না। স্বামী বা স্ত্রী কেউ থাকবে না, তবে একাধিক শ্রেণী থাকবে। একাধিক শ্রেণী বলতে 8 শ্রেণী থাকা সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, মা আর দাদি একসাথে হবে না, কারণ মা থাকলে দাদি বঞ্চিত হয়ে যায়। কেমন? এরপরে আসেন, মনে করেন আহ সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, এরা এরা পুত্র এবং কন্যা এবং পুত্র কন্যার সাথে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। তাহলে কন্যা বা পুত্রের কন্যার সাথে যখন সহোদরা বোন আর বৈমাত্রী বোন থাকবে, তখন এটা রদ হবে না মাসালা, কারণ আসাবার উপস্থিতি আছে, রদের কাহিনী শেষ। কেমন? এভাবে আপনি দেখবেন 8 শ্রেণী একসাথে হওয়া সম্ভব না। 2-3 শ্রেণী থাকবে, 3-4 শ্রেণী থাকা সম্ভব। যতটুকু সম্ভব অতটুকুই হবে। কেমন? আচ্ছা, আমরা এখানে কি করব? একাধিক শ্রেণী যখন হবে, তখন আমরা কি কাজ করবো? এখানে একটু সূক্ষ্ম হিসাবটা আমরা কিভাবে করব? আমি গতকাল বলেছিলাম যে নির্ধারিত অংশ হলো 6টি। আল ফুরুদুল মুকাদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন। হ্যাঁ, আর নিস ও রুবু ও সুমুন ও সুলুসানে ও সুলুস ও সুদুস, 2-1, 4-1, 8-1, 3-2, 3-1, 6-1, এই 6টি অংশ। এই 6টি অংশ যদিও এই হ্রদের দ্বিতীয় প্রকারে, 2টা অংশ আসবে না, 4-1ও আসবে না, 8-1ও আসবে না। কারণ কেন আসবে না? 4-1 আপনারা হালত দেখছেন, 4-1 শুধু স্বামী এবং স্ত্রীর হালতের মধ্যে আসছে, অন্য কোথাও আসে নাই। স্বামীর হালত আসছে যখন সন্তান থাকে তখন, আর স্ত্রীর হালত আসছে যখন সন্তান না থাকে। এটা হলো 4-1। আর 8-1 আসছে শুধু স্ত্রীদের জন্য, যখন মৃত ব্যক্তির সন্তান থাকে তখন স্ত্রী 8-1 পাবে। আমরা শুরুতে বলছি দ্বিতীয় প্রকারের মধ্যে স্বামী বা স্ত্রীর কেউ থাকবে না। তো স্বামী বা স্ত্রীর কেউ না থাকা মানে হলো এখানে 4-1ও থাকবে না, 8-1ও থাকবে না। আর বাকি থাকে 6টি অংশ। বাকি থাকে 6টি অংশ। হ্যাঁ, অংশগুলো আপনাদেরকে দেখাইতেছি। 2-1, 3-1, 3-2, 6-1। কেমন?
এই 60টি অংশ থাকে, আর 8-এর রেখ আর 4 রেখ থাকে না। কেন থাকে না এটা তো আমি বললাম। তো এই 6টি অংশ থাকে, এখন দেখেন এই 60টি অংশ থাকে। এখন দেখেন এই সবগুলোর মধ্যে এটা হলো বড় হর। বড় হর মানে অংশ বড়, এটা না। বড় হর হলো এক হিসাব, বড় অংশ আরেক হিসাব। আপনারা যদি বুঝতে পারছেন, তাহলে এখানে বড় হর হলো 6। যেহেতু এখানে বড় হর 6, আমরা হিসাব করব এখানে যে সমুদয় সম্পত্তি 6 টাকা। এটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা করবো আর কি। সমুদয় সম্পত্তি 6 টাকা। তো 6 টাকা ধরলে আমরা যদি কোনো বলি আহ 6 টাকার 6-এর 6 ভাগের কত? এলো 6 টাকা। 6 টাকা এর 6 ভাগের 1 ভাগ, মানে 6 টাকা এর 6 ভাগের 1 ভাগ কত? আমরা যদি এটা বাইর করতে যাই, কি করতে হবে? এই 6 উপরে আছে, এই 6 নিচে আছে, আমরা কাটাকাটি দিব। 6 একে 6, কেমন? তাহলে আহ, দুইটা কাটা গেল, এখানে 1 এখানে 1। এখন আমরা গুণ করব, 1 একে 1 সমান 1 হলো। তাহলে 6 টাকারে যদি আমি 6 ভাগ করি, 1 ভাগে 1 টাকা হয়। এবারে আসেন 6 টাকারে যদি আমি অর্ধেক করি, 2 ভাগের 1 মানে অর্ধেক, তো তাহলে 3 টাকা হয়। 6 টাকারে যখন আমি 3 ভাগ করব, 3 ভাগ করে ফেলেন, 2 2 2, 3 ভাগ, তাহলে 1 ভাগে 2 হয়। আর 6 টাকারে যখন আমি 3 ভাগে 2 ভাগ করব, মানে প্রথমে 3 ভাগ করে ফেলবো, 3 ভাগ করার পরে 2 ভাগ এক সাইডে নিব, তখন হচ্ছে 4। এটা আমরা এখানে করে দেখাতে পারি। যেমন 6-এর 3 ভাগের 2, কাটাকাটি করেন, 3 দা 6-এর গুণ ভাগ দেন, 3 দুগুণে 6, এখানে 2 এখানে 2, তাহলে 2 2 এ 4। তাহলে 3 ভাগের 2 ভাগ হলো 4। তাহলে আমরা কি পেলাম? এই যে 2-এর 1, 3-এর 1, 3-এর 2, 6-এর 1, এই যে অংশগুলো, এই অংশগুলোর যে একটা মান, এটা আমরা বের করলাম। কি মান বের করলাম? 6-এর 1 সমান 1, কেমন? 2-এর 1 সমান 3, 3-এর 1 সমান 2, আর 3-এর 2 সমান 4। এটা আমরা বের করতে পারলাম। যখন আমরা এটা বের করলাম, তখন আমাদের জন্য অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। কারণ দ্বিতীয় প্রকারে বলা হয়েছে, যদি একাধিক জিন্স হয়, জবিল ফুরুজ 8 শ্রেণীর যে কোনো একাধিক শ্রেণী থাকবে, তখন তাদের প্রাপ্ত অংশের, তাদের সিহামের মাজমু তথা যোগফল দিয়ে আমরা মাসালা করব। তাদের সিহামের যোগফল দিয়ে আমরা মাসালা করব। সিহামের যোগফল কিভাবে হবে? আমরা তো এখন বাইর করলাম, সিহামের যোগফল বাইর করছি। 6-এর 1 সমান 1, হ্যাঁ, 2-এর 1 সমান 3, 3-এর 1 সমান 2, 3-এর 2 সমান 4। আচ্ছা, এটা হলো 6 দ্বারা 6-কে মোট সম্পত্তি ধরলে, মানে মোট সম্পত্তি 6 টাকা ধরলে। যদি কোনো আপনি 6-এর জায়গায় 12 লেখেন, মোট সম্পত্তি 12 টাকা, তখন এ 1 হয়ে যাবে 2, এ 3 হয়ে যাবে 6, এ 2 হয়ে যাবে 4, এ 4 হয়ে যাবে 8, মানে বাড়বে। এরপরে যদি কোনো আপনি 6-কে 12-কে 24 করেন, তাহলে এগুলো ডবল হয়ে যাবে, এভাবে বাড়তে থাকবে। কেমন? তো 6-এর থেকে কম করা যায় না, 3 করতে গেলে করা যায়, কিন্তু ভগ্নাংশ হয়ে যায়। পারাইজের মধ্যে ভগ্নাংশ কোনো এলাও না, গ্রহণযোগ্য না। এই কারণে পারাইজে কোনো ভগ্নাংশ চলে না, এটা তাসির নিয়ম আছে। আচ্ছা, আমরা এখন তাহলে একটু অঙ্ক করি।
কি নেটওয়ার্ক ঠিক ঠিক আছে না ডিস্টার্ব করে বলেন? নেটওয়ার্ক ঠিক আছে কিনা না ডিস্টার্ব করে? আচ্ছা ঠিক আছে জি। কেউ কেউ বলছিলেন যে ঠিক আছে, মানে ডিস্টার্ব করে। আহ, জি, হয়তো কারো ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে। আহ, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। দেখেন, এখানে আমরা দেখি। হ্যাঁ, ওকে, মেসেজ পাইছি, আর লিখতে হবে না। দেখেন এখানে, এখানে ওয়ারিস কে কে আছে? মা আছে, উক্তে শাকিকা সহোদরা বোন আছে একজন, আর উক্তে লিআব বৈমাত্রী বোন আছে একজন। তো এটা যে রদ হবে, এটা তো আমরা গাইবি জানি না। আমরা এটা আমরা এক পরি দেখি অঙ্ক, স্বাভাবিক নিয়ম আমরা মাসলা করি, স্বাভাবিক নিয়ম আমরা মাসলা করি, এরপর আমরা ওদিকে যাব। দেখেন এখানে মা আছে আর বোন দুইজন আছে, এজন্য মা 6/1 এরপরে আসেন, সহোদরা বোন একজন আছে, সহোদরা বোন একজন থাকলে 2/1। এরপরে আসেন বই মাতৃয় বোন। আমরা জানি সহোদরা বোন একজন থাকাকালীন বৈমাতৃয় বোন 6/1 পায়। সহোদরা বোন যদি একজন থাকে, তখন বৈমাতৃয় বোন 6/1 পায়, তাকমিলাতান লিসুলুসাইন, 3/2 পুরো করার জন্য। এখন দেখেন, আমরা তিনজনের অংশ বের করছি। এখন এটা রদ করতেছি না, স্বাভাবিক মাসালা করতেছি। 6, 2, 6 এগুলো হলো হর। এই হর গুলা এর দিয়ে লসাগু বের করবে, এটা হলো মাসালা বের করার চতুর্থ পদ্ধতি। এটা এই তিনটা হর, এগুলো দ্বারা দিয়ে লসাগু করি, লসাগু হয় 6। একক করে দেখেন, দেখেন 2 দিয়ে যায়, 3 × 6, 2 × 2, 3 × 6, আবার 3 দিয়ে যায়, 3, 3 × 3 1, 3 × 3, এখানে সব এক। আর এখানে 2 যোগ গুণ 3 সমান 6 হয়। তো মাসালা করেন 6 দ্বারা। আচ্ছা, অঙ্কগুলো যে করতেছি আরবিতে, আপনাদের তো মনে হয় আশা করি অসুবিধা হওয়ার কথা না। যদি অসুবিধা মনে করতে পারেন, তাহলে আমি বাংলাতেও লিখবো, অসুবিধা নেই। মানে হয়তো মাঝে মাঝে বাংলাও লিখতে পারি, আপনারা যেটা ভালো মনে করেন। আচ্ছা জি, আরবিতে সহজ। হ্যাঁ, আপনাদের জন্য। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। দেখেন এবারে, তাহলে আমরা নিয়ম মতো মাসালা করতেছি। তো মা 6/1, তো 6 কে 6 ভাগ করলে মা 1 পায়। আর কন্যা বই সহোদরা বোন অর্ধেক পায়, তাহলে 3। আর বইমাতৃ বোন হবে সুদুস, মানে 6/1 দিলাম মাসালা নিয়ম মোতাবেক। দেখেন এর যোগ করেন, 3 যোগ 1 4 যোগ 1 5 হইল। মাসালা যখন করলাম, করি তাদেরকে আমরা 5 দিলাম, কিন্তু মাসালা হলো 6। সম্পত্তি হলো 6 টাকা, তাদেরকে দিলাম 5 টাকা। আরো 1 টাকা নেওয়ার মতো কেউ নাই, কেমন? আর 1 টাকা নেওয়ার মতো কেউ নাই। এখন এই 1 টাকা তো কি করবেন, এগুলো নিচে বন্টন তো করতে হবে। তো এখন বুঝলাম কি, এটা রদ হবে, কারণ এখানে আসাবা নাই। আসাবার কেউ থাকলে আর ওই এক তিনি পেয়ে যেতেন। আপনারা খেয়াল করলে বুঝবেন, ও কিছু কিছু মাসালার মধ্যে হালত আলোচনার সময় চাচা ভাই এদেরকে যোগ করে মাসালা সমাধান করছি। কারণ এই কিছু সম্পত্তি বাকি থাকে, নেয়ার মতো লোক নাই, তখন আসাবা যুক্ত করে মাসালার সমাধান করে দিয়েছি, কেমন? আচ্ছা, এটা হলো আমরা মাসালা করার সুবিধার্থে, মানে সমাধানের সুবিধার্থে, কিন্তু সবসময় আপনি, হ্যাঁ, একইভাবে হইতেছে, রাখেন একটু অ্যাড করেন। হ্যাঁ, তো এজন্য যখন যে মাসালা আসে, ওই মাসালাই তো করতে হবে। আচ্ছা, যেহেতু আমরা বুঝলাম এ এক বাকি আছে, এ এক নেওয়ার মতো লোক নাই, তখন বুঝে নিলাম যে এটা হ্রদের মাসালা। তো যখন হ্রদের মাসালাটা বুঝলাম, তখন আমরা হ্রদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। কি কাজ করব? যেহেতু একাধিক শ্রেণী এবং স্বামী স্ত্রী কেউ নাই, তখন তাদের প্রাপ্ত অংশের যোগফল দিয়ে মাসালা করব। আমরা কি বুঝলাম? এ, তাদের প্রাপ্ত অংশের, তাদের সিহামের যোগফল। এ, মা হলো 6/1, আমরা আগে আগে জানলাম 6/1 সমান 1। এরপরে উক্তে শাকিকা সহোদরা বোন হলো নিস 2/1, 2/1 সমান 3, এটা আমরা আগে জানলাম, কেমন? এরপরে আসেন উক্তে লিয়া বৈমাত্রী বোন আছে,
শুধু 6/1, শুধু 6/1 সমান হচ্ছে 1। আমরা তিনজনের অংশের যোগফল বের করলাম 5। এই 5 হলো তাদের সিহামের যোগফল। এখানে নিয়ম হলো সিহামের যোগফল দিয়ে মাসালা করা। তো সিয়াম হলো 1, 3 আর 1 যোগ 5। তো আমরা 5 দ্বারা মাসালা করব। লিখতে হবে রদের র, মাসালার মিম লেখা যাবে না, মাসআলার মিম লেখা যাবে না, রদের র লিখতে হবে। এখন আমরা এখানে 5 দিব। 5 দেওয়ার পরে এখন আমরা কাকে কি দিব? ওই বলছিলাম গতকাল, এই দ্বিতীয় প্রকারে রেজাল্ট আগে আউট হয়ে যায়, ফলাফল আগে আউট হয়ে যায়। এই যে ওই দিলাম মা 1, বোন 3 আর এই বোন 1, ওই আগেরটাই আর কি, যেটা দিয়ে আমরা কাজ করলাম ওইটাই দিয়ে দিব আর কি। তাহলে মা 1 পাবে শুধু, হ্যাঁ, আর উক্তি শাকিকা 3 আর উক্তি লিয়াম 1, তাহলে হলো 5। এখন এই যে বললেন একটু আগে একজন যে 1 কে পাবে, এই 1 সবাই পাইছে। কে কতটুকু পাইছে? তাদের অংশ অনুপাতে পাইছে। এই 1 তিনজনের মধ্যে চলে গেছে, তিনজনের মধ্যে সমান ভাগে যায় নাই, তিনজনের মধ্যে 1 সমান ভাগে যায় নাই, গেছে অংশ অনুপাত। মনে করেন এখানে আমার 3 জন, আমরা 1 রে 3 ভাগ করি, 0.33 দিলাম একজনকে, এরকম করি নাই, তাদের অংশ অনুপাতে গেছে। মনে করেন বোন অর্ধেক পায়, সে হিসাবে সে মনে করেন ইয়া পাইছে, 1 এর অর্ধেক সে পেয়ে গেছে মনে করেন, হ্যাঁ, আর অর্ধেক থেকে বেশি পাইছে। আর হেরা তো হলো 6 এর 1, 1, 1, 2, তাহলে আর মা আর বৈমাত্রী বোন এরা বাকি অংশ পাইছে তাদের অংশ অনুপাতে। আপনি এখানে একটু খেয়াল করেন, 5 টাকার মধ্যে 3 টাকা পাইছে সহোদরা বোন, এটা কি অর্ধেক না তার থেকে বেশি? নিশ্চয় অর্ধেক থেকে বেশি। কিন্তু বোন তো পাইতো অর্ধেক, কিন্তু এখানে পাইছে 5 থেকে 3, তাহলে অর্ধেকের বেশি। আচ্ছা, তাহলে ওই যে 1 যেটা বেশি ছিল, এটা এখানে কিছু অংশ ঢুকছে। এর মার দিকে আসেন, মা হলো 6/1 ভাগ, তাহলে 1, তাহলে 6 টাকার মধ্যে 1 টাকা পাইলে মা পায় 6 এর 1। কিন্তু এখানে দেখেন, এখানে 5 টাকার মধ্যে 1 টাকা পাইছে, তারপরে বৈমাত্রী বোন 5 টাকার মধ্যে 1 টাকা পেয়েছে, নিশ্চয়ই 1 থেকে বেশি গেছে, সুদূর থেকে বেশি পেয়েছে। কেমন? তো তারা একটু কম পেয়েছে, সহোদর বোন একটু বেশি পেয়েছে। কেমন? এ হলো হিসাব, এভাবে আমরা কাজ করব। এবারে আসেন হ্রদের তৃতীয় প্রকার। হ্রদের তৃতীয় প্রকার হলো প্রথম প্রকারের সাথে মিল, ব্যবধান একটু আছে। প্রথম প্রকারে স্বামী বা স্ত্রী কেউ থাকবে না, বাকি ওয়ারিজন এক জিন্স বা এক শ্রেণীর হবে। হ্যাঁ, জমি ভাগ করলে পরে আবার এটাকে শতক বা গন্ডা, ওটার একটা হিসাব আছে, ওটা দেখাবো ইনশাল্লাহ। আর কেউ যদি কোনো মনে চান যে নিজেরা আগে দেখবেন, এই এই আপনাদেরকে যে শীট দিলাম, ওই শীটের শেষ দিকে দেওয়া আছে সম্পত্তি বন্টনের নিয়ম, সূত্র দেওয়া আছে, এটা একটু দেখে নিন কেমন। আচ্ছা, এখন আমরা কি করব? তৃতীয় প্রকার, তৃতীয় প্রকার মধ্যে স্বামী অথবা স্ত্রী একজন, স্বামী বা স্ত্রী থাকবেন, আর বাকি 8 শ্রেণী থেকে যে কোনো এক শ্রেণী থাকবে। স্বামী বা স্ত্রী থাকবে আর 8 শ্রেণী থেকে যে কোনো এক শ্রেণী থাকবে। যদি এরকম থাকে, এখন আমরা বুঝতে পারি যে এটা হ্রদের মাসালা, যদি এরকম শিওর হই, হ্যাঁ, নিশ্চিত আমরা বুঝতে পারি, তখন আমরা কি হ্রদের মাসালা করব?
রদের মাসালা করার নিয়ম হলো তখন স্বামী অথবা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করা। স্বামী অথবা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করা। অংশের হর দ্বারা মাসালা করার পরে যা থাকবে, নিশ্চয় তো থাকবে কিছু, যা থাকবে ওটা ওই যে ওয়ারিস আছে বিদ্যমান তাকে পুরাটাই দিয়ে দিতে হবে। এ হলো নিয়ম। তাহলে আমি আবার বলছি, তৃতীয় প্রকার মাসালার মধ্যে স্বামী অথবা স্ত্রীর কেউ একজন থাকবে, হ্যাঁ, আর বাকি ওয়ারিসগণ এক জিন্সের হবে, এক শ্রেণীর হবে। তখন রদের নিয়ম হলো স্বামী অথবা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করা হবে। মাসালা করার পরে স্বামী অথবা স্ত্রীকে তার অংশ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যা থাকে 4 থেকে অথবা 3 থাকবে, হ্যাঁ, 8 থেকে 7 থাকবে, যা এ থাকে, অথবা 2 থেকে 1 থাকবে। এক জিন্স মানে হলো ওই যে আমি 8 শ্রেণী বলছি, কন্যা এক জিন্স, পুত্র কন্যা এক জিন্স, হ্যাঁ, এখানে 8 জিন্স এর যে কোনো এক জিন্স থাকবে। কন্যা এক জিন্স, পুত্র কন্যা এক জিন্স, সহোদরা বোন এক জিন্স, বৈমাত্রী বোন এক জিন্স, বৈপিত্রীয় বোন এক জিন্স, বৈপিত্রী ভাই আরেক জিন্স, মা এক জিন্স, দাদি নানি এক জিন্স। এখানে 8 জিন্স আছে। 8 জিন্স থেকে যে কোনো এক জিন্স থাকবে, আর স্বামী অথবা স্ত্রী থাকবে। থাকার পরে স্বামী অথবা স্ত্রীর অংশে হর দ্বারা মাসালা করব। করার পরে বাকি অংশ বাকি ওয়ারিসকে দিয়ে দিব। আচ্ছা, এরপরে সেখানে তাসির প্রয়োজন হতে পারে। মানে সম্পত্তি হলো 3 টাকা, তারা আছে 2 জন, মনে করেন কন্যা 2 জন, সম্পত্তি হলো 3 টাকা, কন্যা হলো 2 জন। এখন ভগ্নাংশ হয়ে গেল না, এখন ভগ্নাংশ করতে তাসি করতে হয় আর কি। তো তাসির হিসাবে আমরা আরেকদিন দেখবো। এখন আমরা হ্রদের মূল মাসালা আমরা আগে বুঝে নিই, কেমন? একটা মাসালা করি। স্বামী আছে, কন্যা 3 জন আছে। দেখেন, প্রথমে আমরা মাসালা করতে পারেন। এটাতে রদ, এটা তো আগে প্রমাণ করতে হবে। তো কন্যা থাকলে স্বামী 4 ভাগের 1 ভাগ পায়, আর কন্যা একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ। এটা তো আমরা হালাত বুঝি, হালাত জানি। তাহলে কন্যার হলো 3 ভাগের 2 ভাগ, সুলুসান, আর স্বামী হলো রুবু। তাহলে দেখেন, হর হলো 4 আর 3, এগুলো ভাগ যায় না, লসাগু হয় না, ডাইরেক্ট গুণ করতে হবে। ভাগ না গেলে ডাইরেক্ট গুণ, কোনো কথা নেই। তাহলে 4 আর 3 গুণ করলে হয় 12। মাসালা হলো 12। মাসালা 12। 12 দিয়ে মাসালা করার পরে স্বামী ভাবে 4 ভাগের 1 ভাগ। 12কে 4 ভাগ করলে 1 ভাগে 3 করি পরে, 1 ভাগে 3 পরে 3 দিলাম স্বামীকে। আর কন্যা হলো সুলুসান, 3 ভাগের 2 ভাগ। 12কে 3 ভাগ করলে 1 ভাগে 4, 2 ভাগে 8। 1 ভাগে 4, 2 ভাগে 8। এটা বোঝার জন্য আপনারা এভাবে করতে পারেন, ওই যে যেটা দেখাইলাম, 12 এর 3 ভাগের 2 ভাগ। তো এই 3 দ্বারা 12 গুণ করেন, 3 ছাড়া 12, 4 দুগুণে 8। এই কন্যা ভাবে 8, একাধিক কন্যা আছে যেহেতু। এখন দেখেন, 8 আর 3 11 হইলো, এখানে হয়েছে 12। তাহলে সম্পত্তি হলো 12 টাকা, দিলাম 11 টাকা, আর 1 টাকা নেয়ার মতো কেউ নাই। এটাই রদ হইলো। এখন আমরা রদের কাজ করব। কিভাবে করব দেখেন। তো স্বামীর অংশ দিয়ে মশলা করব। স্বামীর অংশ হলো 4 ভাগের 1 ভাগ, 4 দ্বারা মশলা করার পর স্বামীকে তার অংশ দিয়ে দিব, দিয়ে দিলাম। আর হাতে আছে কত? বলেন, হাতে কত আছে? মেসেজ করেন। মাশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা পারবেন আশা করি। আপনারা জাগন আছেন কিনা, না ঘুমে গেছেন একটু দেখলাম আর কি।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মেসেজ করা লাগবে না, অনেকে করতেছেন, শুক্রিয়া। তাহলে 60 টাকার মধ্যে স্বামীকে 1 টাকা দিলাম, আরো থাকে 3 টাকা। এই 3 পুরোপুরি কন্যা পেয়ে যাবে। এখন এখানে দেখেন, কন্যা হলো 3 জন, সম্পত্তি আছেও 3, 3 থাকা যায় থাক পুরোপুরি তারা পেয়ে যাবে। এখন যদি কোনো না মেলে, মানে সংখ্যার সাথে অংশ না মেলে, মানে ভগ্নাংশ হয়, তখন তাসির কাজ আছে। তাসির কাজটা আমরা আরেকদিন ক্লাসে আলোচনা করব। আচ্ছা, যদিও সিরাজি বা অন্যান্য কিতাবে তাসির 6-7টা নীতিমালা দিছে, আমি ইনশাল্লাহ মাত্র একটা নীতিমালার মাধ্যমে আপনাদের তাসির কাজ সমাধান করে দিব ইনশাল্লাহ। জীবনে আর ভুলবেন না, আশা করা যায়। আচ্ছা, তাহলে এর হলো সিস্টেম। স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে যা থাকে পুরোটাই বাকি ওয়ারিসে পেয়ে যাবে। এখানে কোনো যদি কিন্তু নাই। এখানে দেখেন, স্বামী আর স্ত্রী তো রদের মশলা থাকে না, মানে রদের মশলা থাকলেও তাদের নিকট পুনরায় রদ হয় না। এখন দেখেন, এই স্বামীকে তার অংশ দিলাম 4/1 আর বাকি যা আছে সবটাই তো কন্যা পেয়ে গেছে। এখানে স্বামীকে কিছু দেওয়া হয়নি, এটাই বলতেছে আর কি। এবারে আসেন স্ত্রী যেটা করেন, জাওজাতুন, আর স্ত্রী 6 জন, কন্যা 6 জন, স্ত্রী আছে 1 জন। স্ত্রী 1 জন থাকার একাধিক থাক, হিসেব করা হবে একই হবে। এখন দেখেন, আমরা প্রথমে মাসালা নিয়ম অনুপাতে অঙ্ক করতে পারি। স্ত্রী আছে আর কন্যা আছে, স্ত্রী 8/1 আর কন্যা একাধিক থাকে 3/2। এটা তাদের অংশ। এখন এগুলো হর করেন, লসাগু করলে তো ভাগ যাচ্ছে না, তাহলে ডাইরেক্ট গুণ। 3 × 8 = 24, মাসালা 24 দ্বারা হবে। হওয়ার পরে স্ত্রী হবে 8/1। স্ত্রীকে আমরা কি দিব? 3 দিব, কারণ 24-এ 8 ভাগ করলে 1/এ হয় 3। আর কন্যারা হবে সুলুসান, 3/2। 3/2 পাবে, তো 16। 24-এর 3/2 16 হয়, তাহলে 16 আর 3-19 হয়। আরো 5 বাকি থাকে, এই 5 নেওয়ার মতো কোনো লোক নেই। এই কারণে এটাকে কি বলা হয়? হ্রদের মাসালা বলা হয়। এখন হ্রদের হ্রদের নিয়ম অনুযায়ী আমরা হ্রদের কাজ করব। কিভাবে করব? এখানে কথা ছিল স্বামী অথবা স্ত্রীর অংশের হর অনুপাতে মাসালা, হর দিয়ে মাসালা করব। এখন স্ত্রী 8/1, এজন্য আমরা 8 দ্বারা মাসালা করব। করার পরে স্ত্রীকে তার অংশ দিয়ে দিব 8/1। আর রয়েছে 7, এই 7, এই কন্যারা পেয়ে যাবে, পুরোপুরি কন্যারা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ত্রীকে কিছু দেওয়া হচ্ছে না। এখন এখানে একটা অসঙ্গতি হলো, কন্যা হলো 6 জন, সম্পত্তি হলো 60 টাকা, তাহলে একটা অসঙ্গতি হলো না? এই অসঙ্গতি দূর করার জন্য কি আছে, কিছু নিয়ম আছে, এটাকে বলা হয় তাসি। কেমনে করবে? যেটা এক সূত্রে সব। আচ্ছা, যারা নতুন ভর্তি হয়েছেন তারা হয়তো ওই যে পাড়ায় সিটটা পাননি, তো গ্রুপে তো সবাই আছেন, অনুগ্রহপূর্বক পুরাতনরা একটু আবার গ্রুপে শেয়ার করে দিয়েন, তাহলে নতুনরা পেয়ে যাবে। এরপরে যদি কোনো কারো পাইতে অসুবিধা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েন, আমি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এখন বলতে পার নতুন যারা, তারা তো আর হোয়াটসঅ্যাপ নাম্বারও
তাদের কাছে নেই। কেমন একটু মুসিবত না? কোনো মুসিবত না। হ্যাঁ, আমি উপরে নাম্বার লিখে দিয়েছি। কেউ যদি কোনো সিট না পেয়ে থাকেন, আমার এই নাম্বারে নক দিয়েন। হ্যাঁ, শুধু মানে পাড়ায় সিটটা পাঠিয়ে দিবেন। এটুকু লিখলে হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। আচ্ছা, তাহলে দেখেন এখানে স্ত্রীকে তার অংশ দিয়ে দিলাম, আর বাকি 7 পুরাটাই কন্যাদেরকে দিলাম। কারণ কন্যা হলো 6 জন, সম্পত্তি হলো 60 টাকা। এখন একটা অসঙ্গতি হয়ে গেল, ভগ্নাংশ হয়ে গেল। এই ভগ্নাংশ দূর করাকে আরবিতে পারায়দার ভাষা তাসি বলা হয়। তো তাসির যে একটি মাত্র নিয়ম, সেটা কি? সেটা হলো সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যার লসাগু দিয়ে তাসির কাজ করতে হয়। সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করে, হ্যাঁ, ওই লসাগু দ্বারাই তাসি করা হয়। এখন দেখেন এখানে স্ত্রী 1 জন, সংখ্যা হলো 1, আর কন্যা হলো 6 জন। তো এটা হলো সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা। স্ত্রী 1 শ্রেণী, আছে 1 জন। কন্যা আরেক শ্রেণী, আরেক জিন্স, আছে 6 জন। তো 1 আর 6, 2 শ্রেণীর ওয়ারিস সংখ্যা বের করলাম। এখন তাদের এই সংখ্যা দিয়ে লসাগু বের করা। লসাগু বের করার পরে যে যারা পাইলাম লসাগু হবে 6, 6 × 1 = 6। এই 6 দ্বারা এই 8কে গুণ, 6 দ্বারা এই স্ত্রীর অংশে গুণ, 6 দ্বারা এই এই কন্যাদের অংশ গুণ, তাইলে মাসালা মিলে যাবে। যেমন মনে করেন তা 80, 6 × 8 = 48। এরপরে 6 × 1 = 6, 6 × 7 = 42। দেখুন এখানে 42 আর 6 = 48, মিলছে না? মিলছে। এখন বলতে পারেন স্ত্রী পাইছে আগে 1, এখন পাইলো 6, সম্পত্তি কি বেড়ে গেল কিনা? না, সম্পত্তি একটু বাড়ে না। আপনি খেয়াল করেন, 8-এর 1 টাকা যে কথা, 48-এর 6 টাকা একই কথা। এটা বাড়ছে আর কি, মানে 6 গুণ হইলো আর কি। কেন বাড়াইলাম? ওই যে এখানে ভগ্নাংশ দূর করার জন্য। এখন দেখেন কন্যা 6 জন, 42, একজনের 7 করে পেয়েছি। সম্পত্তি একটু বাড়ে নাই, বরং যেটা আগে ছিল টাকা, এখন এটা পয়সা হয়েছে। কথা বুঝছেন? এইটাই, অন্য কিছু না। যেটা আগে ছিল শতক ছিল, এটা এখন পয়েন্ট হয়েছে। যেটা আগে গন্ডা ছিল, এটা এখন শতক হয়েছে। এই, অন্য কিছু না। সম্পত্তি বাড়েও না, কমে নাই। আচ্ছা, তৃতীয় প্রকার গেল। এবার আজ চতুর্থ প্রকার, এটাই শেষ প্রকার। আপনারা অধৈর্য হবেন না। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, আহ, একটু মনোযোগ দিতে হবে আর কি। একবার বুঝে ফেলবেন, ইনশাআল্লাহ সারা জীবনের জন্য আপনাদের সম্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, হ্রদের চতুর্থ প্রকার। চতুর্থ প্রকার কি করতে হবে? এটা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এক ভাই মেসেজ করছিলেন, শুক্রিয়া। দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমার মানে সামনে চলার পথে আর কি। আচ্ছা, হ্রদের চতুর্থ প্রকার দ্বিতীয় প্রকারের সাথে মিল, শুধু ব্যবধান হলো চতুর্থ প্রকারের স্বামী অথবা স্ত্রী থাকবে, আর বাকি ওয়ারিসগণ একাধিক জিন্স অথবা একাধিক শ্রেণীর হবে। মানে আমি আরো ভেঙে বলি, স্বামী অথবা স্ত্রী থাকবে, আর বাকি 8 শ্রেণী থেকে একাধিক শ্রেণী থাকবে। 2 শ্রেণী, 3 শ্রেণী, 4 শ্রেণী, যতটুকু থাকা সম্ভব ততটুকু থাকবে। যদি এরকম হয়, তখন কি করতে হবে? ওই তৃতীয় প্রকারের মতো স্বামী অথবা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করবে। এটা শুরু আর কি। স্বামী অথবা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করব। মাসালা করার পরে স্বামী অথবা স্ত্রীকে তার অংশ দিয়ে দিব। আচ্ছা,
দিয়ে দেওয়ার পরে বাকি যেটা থাকে, মানে 8 টাকার মধ্যে 60 টাকা থাকে, অথবা 60 টাকার মধ্যে 3 টাকা অবশিষ্ট আছে। এখন এটা মাথায় রাখবেন। মাথায় রাখার পরে বাকি যে স্ত্রী বা স্বামী ছাড়া যারা আছে তাদের একটা মাসালা করবেন, মনে মনে, কাগজের মধ্যে আসবে না, মনে মনে মাসালা করে দেখবেন তাদের সিহামের যোগফল কত হয়। ওই দ্বিতীয় প্রকারের মতো আর কি। দ্বিতীয় প্রকার যেরকম আমরা সিহামের যোগফল বের করছি, তো এখানে একটা সিহামের যোগফল বের করবেন, স্বামী অথবা স্ত্রীর অংশ কত এখানে আসবে না। আচ্ছা, বের করার পরে যদি সিহামের যোগফল আর ওইখানে যে যে 3 বাকি ছিল অথবা 7 বাকি ছিল এটার সাথে মিলে যায়, মানে সিহামের যোগফল 3 আর বাকি অংশ 3, তাহলে আমাদের অঙ্ক একদম সহজ হয়ে গেল। হ্যাঁ, এরপরে মনে করেন বাকি অংশ 7, সিহামের যোগফল 7, তাহলে আমাদের অঙ্ক সহজে মিলে গেল। কেমন? তো এইভাবে আমরা কাজ করব। আপাতত এতটুকু করি, এরপর আমরা সামনে আরো একটু কথা আছে, এগুলো শেষ করবো ইনশাআল্লাহ। কেমন? দেখেন, স্ত্রী আছে, দাদি আছে, আর বৈপুত্রী বোন 2 জন আছে। এখন এটা রদ, এটা সত্য, কিন্তু আমরা প্রথমত প্রমাণ করতে হবে এটা যে রদ। আমরা প্রথমে মাসালা করি। স্ত্রী 4 ভাগের 1 ভাগ, কারণ এখানে সন্তান নাই, এজন্য স্ত্রী 4 ভাগের 1 ভাগ, দাদি 6-এর 1, আর বৈপুত্রী বোন একাধিক থাকলে 3 ভাগের 1 ভাগ। বোন 3-এর 1, দাদি 6-এর 1, স্ত্রী 4 ভাগের 1 ভাগ। তো 3, 6 আর 4, এই তিনটার লসাগু করলে আমরা পাবো 12। 12 দিয়ে মশলা করেন। 12 দিয়ে মশলা করার পরে স্ত্রীকে ধরেন 4 ভাগের 1 ভাগ দেন। তো 12-কে 4 ভাগ করলে 1/3 হয়। দাদি হলো 6-এর 1 মানে 2। আর বৈপুত্রী বোন 3 ভাগের 1 ভাগ। 12-এর 3 ভাগ করলে 1/4 হয়। তো 4, তাহলে যোগ করেন, 4-এ 2 6, 6-এ 3 9। তো অংশ হলো 9 আর মাসালা হলো 12, তাহলে আরো 3 আছে, এই 3 নেওয়ার মতো কেউ নাই। তো এটাই রদ। এখন কি করব, আমরা এখন রদের নিয়ম মোতাবেক কাজ করব। কি করব? স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করব। স্ত্রীর অংশ 4 ভাগের 1 ভাগ, হর হলো 4, 4 দ্বারা মাসালা করব। করার পর স্ত্রীকে তার অংশ দিয়ে দিব, 1 দিয়ে দিলাম, আর হাতে আছে 3, এই 3 মাথায় রাখেন। এখন কি করব? এখন 2 শ্রেণী, উনি স্ত্রী বা স্ত্রী হিসেবে আলাদা। এখন 2 শ্রেণীর জন্য আলাদা একটা হিসাব করব। কি করব? যেন মনে করেন দাদি হলো 6 ভাগের 1 ভাগ, আমরা আগে থেকে যে নিয়ে আসছি 6-এর 1 সমান 1। আচ্ছা, আর বৈচিত্র্য বোন একাধিক আছে, তো একাধিক থাকলে সুলুস হয়, 3 ভাগের 1 ভাগ হয়। আমরা আগে থেকে জেনে আসছি 3 ভাগের 1 ভাগ সমান 2। তাহলে এই 2 শ্রেণীর ওয়ারিসের সিহামের যোগফল বার করলাম, 1+2 সমান 3। আচ্ছা, দেখেন আমরা এখানে 3 পাইলাম সিহামের যোগফল,
আর কি পাইলাম, ওই যে আগে বাকি সম্পত্তি 3 ছিল, ওই 4 থেকে 1 চলে গেল, আর থেকে 3, ওখানে 3 বাকি আছে, আর তাদের সিএম এর যোগফল 3, তাহলে মিলে গেছে। তাহলে আর আমাদের বাড়তি কষ্ট করার দরকার নাই, তাসি করার দরকার নাই। আমরা কি করব, এই তাদেরকে তাদের অংশ দিয়ে দিব। দাদি ভাবে 1 আর বোনরা ভাবে 2। আপনি খেয়াল করেন, যদিও মনে করতে পারেন দাদি 1 পাইছে, এটা তো শুধু 6/1 1, আর বইপিত্রী বোন 3/1 2 পাইছে, তো সম্পত্তি বেশি পাইলো কোথায়? আপনি একটু খেয়াল করেন, 6 টাকার মধ্যে 1 টাকা হলো 6/1, আর 6 টাকার মধ্যে 2 টাকা হলো 3/1। এখন দেখেন, এখানে 60 টাকার মধ্যে 1 টাকা পাইছি, আবার 60 টাকার মধ্যে 2 টাকা পাইছি। এটা কি 3/1 রইলো, না 2/1 মধ্যে চলে আসলো? বলেন। এটা 2/1 মধ্যে চলে আসছে, মানে সম্পত্তি বেশি পেয়ে গেছে। আর দাদিও 60 টাকার মধ্যে 1 টাকা পাইছে, নিশ্চয় 6/1 বেশি। আর স্ত্রীর অংশ বাড়ে নাই, কারণ 60 টাকার মধ্যে সে 1 টাকা পাইছে। সম্পত্তি তার বাড়েও নাই, তার কমেও নাই, তার যে নির্ধারিত অংশ জাবিল ফুরুজ হিসেবে ওটাই পাইছে। আর নির্ধারিত অংশের বেশি পাইছে দাদি এবং বৈপিত্রীয় বোন। কেমন? আচ্ছা, তাহলে এটা হলো। এবার আরেকটা দেখাই, যেখানে কি হয় যোগফল আর অবশিষ্ট অংশ না মেলে, সেটা একটু দেখাই। ইনশাল্লাহ আমাদের আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করতে পারবো ইনশাল্লাহ। কেমন? তাহলে স্ত্রী আছে, কন্যা আছে 7 জন, দাদি আছে এই। কন্যা 7 জন, স্ত্রী আছে। এটা রদের মাসালা, এটা অবশ্য হয়তো। আচ্ছা, এটা দেখেন, এটা দেখলে ওটা হয়ে যাবে। কেমন? দেখেন, আচ্ছা এটা দেখা দিয়ে, পুরোটা দেখা দিই। প্রথমে মাসালা করেন, স্ত্রী সন্তান আছে, তো স্ত্রী 8/1 আর দাদি আছে 6/1, আর কন্যা একাধিক থাকলে 3/2। তো এখন লসাগু করেন, 8 6 3। প্রথমে 3 দ্বারা দেন, 2 দ্বারা দেন, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 নেমে যাবে। এবারে 3 দিয়ে দেন, 4 নেমে যাচ্ছে, 3 একে 3, 3 একে 3। আর কত আছে? 2 গুণ 3 গুণ 4, 2 গুণ 3 গুণ 4, 3 দুগুণে 6, 4 6 24। তাহলে 24 দ্বারা মাসালা, 24 দ্বারা করার পরে স্ত্রী ভাবো 8/1 মানে 3, আর দাদির 6/1 মানে 4। 24 6 ভাগ করলে 4/1। আর যেহেতু কন্যা একাধিক আছে 16 পাবে, 16 তাহলে যোগ করেন। 16 গুণ 4 20, গুণ 3 23 হইলো। আরো 1 আছে, এই 1 নেওয়ার মতো লোক নাই। এখন রদ হইলো, এটা আমরা বুঝলাম শিওর। এখন কি করতে হবে? এখন রদের কাহিনী শুরু করতে হবে। শুরু করব, ওই যে স্ত্রীর অংশের হর ধরে মশলা করব। স্ত্রী হলো 8/1, 8 দ্বারা মশলা করেন। স্ত্রীকে 1 দিলাম, হাতে আছে 7, এটা মাথায় রাখেন। এখন দাদির অংশ আর কন্যাদের অংশ যোগ করেন। দাদি হলো 6/1, 1, আর কন্যা হলো সুলুসান, 3/2। আমরা আগে থেকে জেনে আসছি 3/2 সমান হলো 4। তাহলে দাদি 1, কন্যারা হলো 4, 4 এর 1 5। তাহলে এই 2 শ্রেণীর ওয়ারিসের সিয়ামের যোগফল 5, আমাদের হাতে ছিল 7। তাহলে মিলতেছে না, ব্যাটের বলে মিলতেছে না। তাহলে 7, অবশিষ্ট অংশ 7, আর তাদের সিয়ামের যোগফল হলো 5, তাহলে মিলতেছে না। তখন কি করতে হবে?
এখন কাজ হলো এখানে টান দিয়া 7 লেখেন, মানে এ 2 শ্রেণী 7 পাচ্ছে। এখন কি করব? এখন হলো ওই যে আমরা 5 পাইছি, তাদের সিএমের যোগফল, এই 5 দিয়ে কি করব? 5 দ্বারা এই হ্রদের মাসালায় গুণ করব। 5 আটা 40, এরপর 5 একে 5, 5 সাতা 35। দেখেন এখন 35 যোগ 5 সমান 40 মিলে গেছে। আচ্ছা, এখন কি দাঁড়ালো? এখন এই 35 কে আমরা 5 ভাগ করব, কন্যারা 4 ভাগ আর দাদি হলো 1 ভাগ। যেহেতু আমরা আগে বের করছি দাদি হলো সুদুস 1 আর কন্যারা হলো সুলুসান 4, তাহলে মোট 5 ভাগ। 5 ভাগের মধ্যে দাদিরা হলো 1 ভাগ, কন্যারা হলো 5 ভাগ। তাহলে বাইর করেন 5 7 35। হ্যাঁ, 1 ভাগে 7 করে পরে দাদি হলো 7 আর কন্যারা হলো 28। এখন দেখেন 7 জন কন্যা 28 পেয়েছে, মানে 4 7 28, একজনে 4 করে পেয়েছে, তাহলে মিলে গেছে। এরপরও এখানে তাসির একটা কাজ আছে, যদি এরপর না মেলে, যেটা বললাম সকল শ্রেণীর ওয়ারিসের সিহামের যোগফল দ্বারা আমরা তাসি করতে পারবো। এরপর তাসির জন্য আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ। আমার মনে হয় হ্রদের কথাবার্তা শেষ, আর আপনারা আশা করি মনে বুঝতে পারছেন। এরপরও আপনাদের জন্য প্রশ্ন উত্তরের দ্বার উন্মুক্ত করা হলো ইনশাআল্লাহ। আমি ওপেন করতেছি। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে চাইলে আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। জি, কারো প্রশ্ন আছে কিনা? 2 স্ত্রী 3 কন্যা 3 ছেলে, অঙ্কটা কিভাবে করব? 2 স্ত্রী 3 কন্যা 3 ছেলে, ওটা হ্রদের মাসালা না, কথা বলছেন নি? আজকে হ্রদের কথাই বলেন, অন্যগুলো আরেকদিন বলিয়েন, কেমন? জি, আজকের যেহেতু সময় দেরি হয়ে গেছে, আজকে অন্য প্রশ্ন নিচ্ছি না, হ্রদ সংক্রান্তই বলেন। জি, আলহামদুলিল্লাহ আমাদের রমজান ভাই মেসেজ করছে, বুঝে আসছে, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি, ওস্তাদ জি, বাড়ির কাজটা কি হবে সেটা বলে দিলে ভালো হয়। হ্যাঁ, বাড়ির কাজ হবে, বাড়ির কাজ দিব। আগে আপনার কোনো অসঙ্গতি বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা ওটা তো প্রশ্ন করতে পারে কেউ। প্রশ্ন যেহেতু আসতেছে না, মনে হয় না যে প্রশ্ন করবে, মনে হয়। মানে কেউ মনে বোঝে নাই ঠিক মতো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জি, হ্রদের ওই 1 2 3 আমাদের এটা মানে তিনোটা মোটামুটি মাশাআল্লাহ ক্লিয়ার হয়েছে। 4 নম্বরটা একটু আজকে তো অনেক সময় হয়ে গেছে। 4 নম্বরটা আবার কালকে আবার করলে আমাদের জন্য সহজ হতো। আচ্ছা আচ্ছা, জি। আসলে 4 নম্বরটা কঠিন না, 4 মধ্যে 3 আর 2 ঢুকছে আর কি। হ্যাঁ, স্ত্রী বা স্বামীর অংশ দ্বারা মাত্রা করার পরে বাকি অংশ এটা মাথায় রাখবো। এরপরে বাকি যে একাধিক শ্রেণী আছে তাদের অংশের যোগফল বের করবো। বাইর করার পরে এরপর দেখবো যে বাকি অংশ আর সিএম এর যোগফল বরাবর কিনা। যদি বরাবর হয় তাহলে তো দ্বিতীয় অসুবিধা নাই, আর বরাবর না হলে
একটা গুণ করতে হবে। কি গুণ করতে হবে? ওই যে আমরা যোগফল বের করলাম, ওই যোগফলটা হ্রদের মাসালার গুণ, স্থির অংশ গুণ এবং অন্য শ্রেণী যারা আছে তাদের অংশের গুণ, তাহলে অঙ্ক হয়ে গেল। কেমন? আচ্ছা, এরপরে জি। ইনশাল্লাহ কালকে আবার দেখবো সুযোগ করে কি করা যায়। আচ্ছা, হ্যাঁ, জি, আর কারো কোনো প্রশ্ন? আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই মনে হয়। কেমন? আসসালামু আলাইকুম হুজুর, আমি একটু ভগ্নাংশটা একটু বুঝতে চাইছিলাম। ভগ্নাংশটা একটু বুঝে আসে না তো ওই অঙ্কটা। ভগ্নাংশ কেমন? জি জি। ভগ্নাংশ কিন্তু কঠিন না। মনে করেন ভগ্নাংশ মানে অংশের ভাগ আর কি। মনে করেন 3/1 এটা একটা ভগ্নাংশ। মনে করেন 6/5 এটা একটা ভগ্নাংশ। তারপরে মনে করেন মেয়ে 3 জন, সম্পত্তি হলো 4 টাকা। এখন এদেরকে দিতে গেলে ভগ্নাংশ করে দিতে হবে। কেমনে দিবেন? মেয়ে 3 জন, সম্পত্তি 4 টাকা। দেখেন, এ হলো মেয়েদের সংখ্যা, এ হলো সম্পদের পরিমাণ। 3 জন 4 কে ভাগ করেন, 3 একে 3, হাতে রয়েছে 1। দেখেন এখানে ইয়া পাইতেছে, এখানে এভাবে লেখেন, এভাবে লিখতে পারেন। হুম। একজন মেয়ে বরাবর 1 পায় নাই, 1 থেকে বেশি পেয়েছে। 1 সমস্ত 3/1, মানে 1/3 পেয়ে 1/1 পেয়েছে। অথবা এভাবে লিখতে পারেন, ওই যে পয়েন্ট দিয়ে লিখতে পারেন। এই যে একটা পরিপূর্ণ অংশ না হওয়া, এটাই ভগ্নাংশ। যদি কোনো মেয়ে 3 জন, সম্পত্তিও 3 টাকা হইতো, তাহলে একজনে 1 টাকা করে পাইতো, তাহলে কোনো অংশ ভাগে না, ভাঙে নাই। তো যেহেতু অংশ ভেঙে গেছে, কেউ অর্ধেক পাইছে, কেউ সিকি পেয়েছে। হ্যাঁ, এভাবে যেটা পাওয়া এই পরিপূর্ণ সংখ্যা না হলে ভগ্নাংশ হয়। আর এটার সংশোধন করার জন্য, এটার পরিপূর্ণ সংখ্যা আনার জন্য তাসির কাজ, ইনশাল্লাহ তাসির নিয়ে একদিন একটা ক্লাস হবে, পরিপূর্ণ একটা ক্লাস। আশা করা যায় কোনো অসুবিধা আর হবে না। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে নাকি? নাকি আজকের মতো এখানে বিদায় নিব? কি বলেন? জি, আলহামদুলিল্লাহ, বিদায় নিলে ভালো হয়। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাড়ির কাজ হবে। আপনারা তো বাড়ির কাজ করতে চান না, নিজে মুখস্থ করে রেখে দিলে হবে? আমাদেরকে দেখাইতে হবে তো যে আপনারা কতটুকু আয়ত্ত করছেন। কেমন? একটু দেওয়ার চেষ্টা করবেন। এই যে হ্রদের মাছপালার আলোকে কিছু অঙ্ক করবেন, অঙ্কগুলো দেওয়া আছে, শীটে দেওয়া আছে, আপনারা এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, মনে চাইলে নতুন করে প্রশ্ন অঙ্ক করবেন, বা এগুলোই করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে। কেমন? মোমার রাস্তা বাড়বে। তো আজকের মধ্যে এখানে বিদায়। হ্যাঁ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।